পরপর দুজন ফেমাস কথাকলি ডান্সারকে মেরে ফেলা হয়। তারপরেও মৃত্যুলীলা অব্যাহত থাকে। তদন্তে নেমে আহত হলেন একেনবাবু। তারপরেও কি তিনি পারবেন রহস্যের সমাধান করতে? কাহিনীর আরও গভীরে যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। এইরকমই আরও ভিডিওর জন্য চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। তোমাদের একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের অনেক উৎসাহ যোগায় এই ধরনের আরও ভিডিও তৈরি করতে। আর বেশি কথা না বলে কাহিনীর গভীরে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই আমরা দেখব একেনবাবুকে তার খোকা মামা পুরীতে ডেকে পাঠিয়েছে। একেনবাবু পুরীতে ভ্রমণ করার জন্যই এসেছেন। তবে এখানে এসে তিনি জানতে পারেন তার খোকা মামার চেনা পরিচিত রজতবাবুর ভাগ্নি পারমিতা, যে একজন ফেমাস কথাকলি ডান্সার, তাকে কেউ একজন মৃত্যুর হুমকি দিচ্ছে। রজতবাবু কথায় কথায় খোকা মামাকে একথা শেয়ার করেছিলেন। তবে তিনি খুব একটা চাইছিলেন না এ ব্যাপারে ইনভেস্টিগেশন হোক। তবে এ ব্যাপারে খোকা মামাই একটু বেশি জোরাজুরি করেছিল। রজতবাবু একেনবাবুকে জানায় 2009 সালে তার দিদির জামাইবাবু এবং দুই ভাগ্নির অ্যাক্সিডেন্ট হয় পুরীর কাছাকাছি সাক্ষীগোপাল নামক একটি জায়গায়, এবং সেই অ্যাক্সিডেন্টেই তার দিদি জামাইবাবু এবং আরেক ভাগ্নি সোমলতা মারা যায়। তারপর পারমিতার সমস্ত দায়িত্ব এসে তার কাঁধে পড়ে। তাই সে আর চেন্নাইতে নিজের কাজে ফেরত যেতে পারেনি। পারমিতা তখন অনেকটাই ছোট, তাই দিদি জামাইবাবুর ব্যবসা সেই দেখাশোনা করত। এবং কয়েকদিন ধরে পারমিতার কাছেই ফোনে হুমকি আসছে, যেটা একটা নারী কণ্ঠ। এরপর কাহিনী শিফট হয় এবং পারমিতাকে দেখানো হয় যে স্টেজে পারফরমেন্স করছে। পারফরমেন্স শেষ হতেই দেখা যায় অভিক বেশ গার্ড দিয়েই পারমিতাকে নিয়ে যাচ্ছিল গ্রিন রুমের দিকে। তবে এতদিন পারমিতার সমস্ত দায়িত্ব কর্তব্য সামলাতো রজত মামা, এবং অভিক পারমিতাকে দিয়ে রজত মামাকে সমস্ত কাজ থেকে সরিয়ে দেয়। পারমিতা গ্রিন রুমে গিয়ে দেখে কেউ একটা লিখে রেখেছে, তুমি মরবে পারমিতা, যেটা দেখে খুবই ভয় পেয়ে যায় পারমিতা। এবং পরের দিনই অভিক পারমিতাকে নিয়ে যায় এসপি নয়ন পট্টবর্ধনের কাছে রিপোর্ট করানোর জন্য। এসপি নয়ন পারমিতার কাছে জানতে চায় তার কোনো শত্রু আছে কিনা। পারমিতা জানায় এরকম কোনো শত্রুর কথা তার জানা নেই। পারমিতা খুবই ভয় পেয়েছিল, তাই অভিক চলে যায় পারমিতাকে নিয়ে সমুদ্রের পাশে হাওয়া খাওয়ার জন্য। তখনই দুজনের মধ্যে কথোপকথনে বোঝা যায় পারমিতা আর অভিকের কোনো ইস্যু নেই, এবং অনেক দিন ধরে তারা ট্রাই করছে এবং পারমিতার অনেক ব্লাড টেস্ট হচ্ছে, তবে কিছুতেই কিছু হচ্ছে না। তবে অভিক খুবই আশাবাদী। পরের দিন পারমিতা যায় তার বান্ধবী অনুরাধার ডান্স পারফরমেন্স দেখতে। এই ডান্সটা অনুরাধা আজকেই প্রথম পারফরমেন্স করছে। কিছুক্ষণ পর থেকেই অনুরাধার শরীর খারাপ হতে থাকে। অনুরাধার হাজবেন্ড ভাস্কর চিৎকার করে ছুটে যায় স্ত্রীর কাছে, কিন্তু শেষ রক্ষা হয় না। মুহূর্তের মধ্যেই মৃত্যুর মুখে ঢলে পড়ে অনুরাধা। হঠাৎ করে দেখা হয়ে যায় পূর্ব পরিচিত নয়নবাবুর সাথে একেনবাবুর। একেনবাবুকে তিনি জানতে চান একেনবাবু কি কোনো কেসের জন্য এখানে এসেছেন। একেনবাবু জানান তিনি কোনো কেসের জন্য আসেননি ঠিকই, তবে কথাকলি ডান্সার পারমিতার কেসটা তিনি হ্যান্ডেল করছেন। এ কথা শুনে অফিসার নয়ন তাকে জানায় পারমিতার বান্ধবী অনুরাধার কথা, এবং এখন তিনি অনুরাধার বাড়িতেই যাচ্ছেন ইনভেস্টিগেশন করতে। তাই একেনবাবুকেও নিজের সাথে যাওয়ার অনুরোধ করেন। সবাই মিলে পৌঁছে যায় অনুরাধার বাড়িতে, এবং তার হাজবেন্ড ভাস্করের কাছে জানতে চায় যে সেদিন কি ঘটেছিল, অনুরাধা কি কিছু খেয়েছিল, কারণ অনুরাধার শরীরে পাওয়া গেছিল এমডিআই নামক এক ধরনের বিষ। একথা শুনে ভাস্কর খুবই অবাক হয়, কারণ পারফরমেন্স করার আগে ভাস্কর তাকে একটা কফি দিয়েছিল এবং সে নিজেও কফি খেয়েছিল। এরপর একেনবাবু জানতে চায় অনুরাধার সাথে পারফরমেন্সের আগে কেউ দেখা করতে এসেছিল কিনা। ভাস্কর জানায় পারফরমেন্সের ঠিক আগে পারমিতা এসেছিল অনুরাধার সাথে দেখা করতে। এরপর একেনবাবুরা এখান থেকে বেরিয়ে যায়। এদিকে ভাস্করের বাড়ি থেকে বেরোনোর পর খোকা মামা ফোন করে জানায় অভিক আর পারমিতা এসেছে কোনারকে, তাই তাদের লোকেশনটা পাঠাতে, তাহলে রজত মামা গিয়ে তাদের নিয়ে আসবে। কথা মতো রজত মামা তাদের নিয়ে আসতে যায় এবং পথেই দেখা হয়ে যায় প্রমথবাবুর সাথে। প্রমথবাবু কাজের সূত্রে চেন্নাইতে ছিলেন এবং আজই সেখানে আসলেন।
এদিকে অনুরাধা মারা যাওয়ার পর তদন্ত করে অফিসার নয়ন জানতে পেরেছে অনুরাধাই পারমিতাকে ফোনে হুমকি দিত। সে কথা একেনবাবু জানায় পারমিতাকে। এই কথা শুনে পারমিতা খুবই অবাক হয় এবং জানায় যে সে ঘুণাক্ষরেও চিন্তা করতে পারে না তার পরম বন্ধু অনুরাধা তাকে এই ধরনের হুমকি দেবে। একেনবাবু এই ধরনের হুমকির কারণ জানতে চাইলে অনুরাধা জানায় যে এই হুমকির কারণ সে নিজেও জানে না। অন্যদিকে ভাস্করের কাছে একেনবাবু জানতে পেরেছে যে পারফরমেন্সের দিন সকালবেলায় অনুরাধা গেছিল তার গুরুজি রঘুচরণ মাহান্তির সাথে দেখা করতে। এ কথা কি পারমিতা জানে? একথা শুনে পারমিতা খুবই অবাক হয়ে জানায় সে এ ব্যাপারে কিছুই জানে না। একেনবাবু জানতে চায় যে অনুরাধার সাথে পারমিতার কি পারফরমেন্সের আগে একবার দেখা হয়েছিল। অনুরাধা জানায় পারফরমেন্সের আগে সে একবার উইশ করতে গেছিল অনুরাধাকে, তবে বিশেষ কথা হয়নি কারণ টাইম হয়ে যাওয়াতে অনুরাধা পোশাক পরিবর্তন করতে চলে যায়। এরপর একেনবাবু জানায় যে গুরুজি রঘুচরণ মাহান্তির সাথে একেনবাবু কথা বলতে চান। তখন তার সেক্রেটারি টিনার নাম্বারটা পারমিতা একেনবাবুকে দিয়ে দেয়। কথায় কথায় একেনবাবু রজতবাবুর কাছে জানতে চায় যে চেন্নাইতে সে কী করতো। রজতবাবু জানায় চেন্নাই ইউনিভার্সিটিতে সে কেমিস্ট্রি নিয়ে পড়াতো। এরপর একেনবাবু গুরুজির সেক্রেটারি টিনার সাথে কথা বলে তার সাথে একটু দেখা করার অনুরোধ জানায়। এরপরেই একেনবাবু ত্রিনার সাথে দেখা করতে যায় এবং জানতে চায় সে কি অনুরাধাকে চেনে। ত্রিনা জানায় যে সে অনুরাধার সম্পর্কে সবটা জানে। অনুরাধা মারা গেছে এই খবরও তার কাছে এসেছে, তবে যেদিন সে মারা গেছে সেদিন সকালেই সে গুরুজির সাথে দেখা করতে এসেছিল। এবং ত্রিনা জানায় সেদিন সে দূর থেকে তাদের কিছু কথা শুনে ফেলেছিল। অনুরাধা গুরুজিকে বারংবার বলছিল যে আপনি তো সবটা জানেন, সবটা জেনেও চুপ থাকবেন, তবে গুরুজি বলছিল এটা অনেক দিনের কথা। অনুরাধা বারংবার বলতে থাকে তবুও একজন মানুষকে মেরে ফেলেছে, তাও আপনি কিছু বলবেন না। এখন এসব কথা বলে কি লাভ, যেটা শুনে খুবই রেগে গেছিল অনুরাধা এবং বলছিল এত কিছু জানার পরও যদি আপনি চুপ থাকেন তাহলে আমি ভাববো আপনিও সমান দোষী। যেটা শুনে গুরুজি খুবই রেগে যায় এবং তখনই অনুরাধাকে ওখান থেকে বের করে দেয়। ত্রিনার মুখে এ কথা শুনে খুবই অবাক হয় একেনবাবু এবং জানতে চায় গুরুজির সাথে কখন দেখা করতে পারবে। ত্রিনা জানায় গুরুজি উদয়পুরে আছে, কাল ফিরবেন, তাই কালকেই আসার কথা জানায় ত্রিনা। এরপরে একেনবাবু বেরিয়ে যায়। তবে ঘটনাচক্রে ওপর থেকে পড়ে সেদিনই গুরুজির মৃত্যু হয়। এসপি নয়ন একেনবাবুকে ডেকে সবটা জানালে খুবই অবাক হয় একেনবাবু এবং তিনি বুঝতে পারেন যে এমন কোনো ঘটনা আছে যেটা গুরুজি আর অনুরাধা দুজনেই জেনে ফেলেছিল, তাই তাদের এইভাবে মেরে ফেলা হয়েছে। গুরুজি যেখানে মারা যায় তার কাছাকাছি কার কার ফোন লোকেশন ছিল সেটা ট্র্যাক করতে বলে বেরিয়ে যায় একেনবাবু হোটেলে ফিরে দেখেন রজত মামা তার জন্যে অপেক্ষা করছেন। একেনবাবু তার কাছে জানতে চায় যে পারমিতার জীবনে এমন কোন ঘটনা আছে যার জন্য অনুরাধা এবং গুরুজি দুজনেই তার উপরে রাগ করতে পারে বলে তার মনে হয়। রজতবাবু জানান যে তার এইরকম কোনো ঘটনার কথা জানা নেই, তবে পারমিতা এখন বড় হয়েছে, তার জীবনে কোনো ঘটনা থাকলেও থাকতে পারে, তবে এ ব্যাপারে অভিক কিছু জেনে থাকলেও থাকতে পারে বলে তার মনে হয়। এরপরে তিনি জানান যে ভাস্কর অর্থাৎ অনুরাধার হাজবেন্ড প্রথমে পছন্দ করত পারমিতাকে, তবে তাদের মাঝখানে অনুরাধা চলে আসলে তারা দুজনে সেটেল করে। এরপরে একথা শুনে একেনবাবু খুবই অবাক হয় এবং তিনি বলেন তিনি কালকেই যাবেন পারমিতার সাথে দেখা করতে। রাতে পারমিতা আর ত্রিনার সাথে কথা হচ্ছিল। ত্রিনা খুবই ভয় পেয়ে যায় গুরুজির মৃত্যুর জন্য এবং পারমিতার কাছে জানতে চায় যে গুরুজি আর অনুরাধা তার কোন অন্যায়ের কথা বলছিল সেদিন। একথা শুনে পারমিতা খুবই অবাক হয়ে বলে এমন কোনো কিছুই সে করেনি, তবে তারা তাকে কেন ভুল বুঝছিল সেটা তার জানা নেই। তবে ত্রিনা কি এ ব্যাপারে কিছু জানে? ত্রিনা বলে সেও কিছু জানে না। এরপর ত্রিনা পারমিতাকে সাবধানে থাকতে বলে ফোনটা কেটে দেয়। অভিক তখন সেখানে চলে আসে এবং পারমিতাকে সান্ত্বনা দেয়, তবে সে বলে তার মনে হয় এই সমস্ত কিছুর পিছনে রজত মামা আছে, কারণ রজত মামার হাত দিয়ে সমস্ত ক্ষমতা তারা যে কেড়ে নিল এইটা হয়তো রজত মামা কিছুতেই সহ্য করতে পারেনি।
তাই সেই হয়তো এই ধরনের কাণ্ড কারখানা করছে। হয়তো রজত মামার আসল টার্গেট পারমিতা হতে পারে। এই কথা শুনে পারমিতা খুবই ঘাবড়ে গিয়ে বেডরুমে চলে যায়। এদিকে পারমিতার কিছু টেস্টের রিপোর্ট এসেছিল সেদিন, যেটা দেখে অভিক খুবই অবাক হয়। অন্যদিকে পরের দিনই ফোন ট্র্যাকিং করার রিপোর্ট চলে আসে নয়নের হাতে এবং সে জানতে পারে যে গুরুজি যেই লোকেশনে মারা গেছে পারমিতার ফোন লোকেশনও সেই জায়গায় ছিল, যেটা শুনে খুবই অবাক হয় একেনবাবু এবং সাথে সাথে তৃণাকে ফোন করে বলে যে তিনি জানেন যে আরও এক ব্যক্তি সেদিন গেছিল গুরুজির সাথে দেখা করতে। তৃণা কি এটা জানে? তৃণা চুপ করে থাকে। তখন একেনবাবু তাকে বলে যে তার সাথে দেখা করার জন্য। এদিকে আমরা দেখব যে ভাস্করকে ডেকে পাঠিয়েছে একেনবাবু এবং তার কাছে জানতে চাইছে যে অনুরাধার সাথে কি পারমিতা কোনোদিন বাড়িতে দেখা করতে গেছিল। ভাস্কর জানায় যে পারমিতা একদিন দেখা করতে গেছিল অনুরাধার সাথে এবং ভাস্কর তখন পাশের ঘরে বসে কাজ করছিল। পারমিতা বারংবার অনুরাধাকে বলছিল সে তাকে ভুল বুঝছে, তবে অনুরাধা বলছিল সে তার বন্ধু পারমিতা হতেই পারে না। সে অনেকভাবেই সেটা বুঝতে পেরেছে এবং কোনো একটা ব্যাপারে অনুরাধা বারংবার পারমিতাকে কনফেস করার জন্য বলছিল এবং বলছিল না হলে সে এটা সকলকে জানিয়ে দেবে। দুজনকে খুবই টেন্স দেখে ভাস্কর সেখানে গেলে দুজনেই কথা বদলে ফেলে এবং চুপ করে যায়। এরপর ভাস্কর চলে গেলে একেনবাবু বলেন শোয়ের আগে পারমিতা অনুরাধার সাথে দেখা করতে গেছিল এবং পারমিতা জানতো অনুরাধা লিপ বাম ইউজ করে, তাই হয়তো লিপ বামের মধ্যেই এমডিআই মিশিয়ে দিয়েছিল। আজ পারমিতার একটা ডান্স পারফরমেন্স আছে, তার জন্যই তৈরি হচ্ছিল পারমিতা এবং এই পারফরমেন্সে অনেক মেকআপ ইউজ করতে হয়। পারমিতা রেডি হচ্ছিল, এরপর স্টার্ট হয়ে যায় ডান্স পারফরমেন্স। তবে পারফরমেন্স শেষ করার পরেই তারা সকলে ফিরে যায় এবং একেনবাবুরা যায় পারমিতার সাথে কথা বলতে। পারমিতার মেকআপ তুলে আসতে একটু দেরি হয়ে যায়। একেনবাবু জানতে চায় যে অত ভারী মেকআপ সে কীভাবে তোলে। পারমিতা জানায় প্রথমে নারকেল তেল ইউজ করতে হয়, তারপরে গরম জলে ইউজ করতে হয়, না হলে অত ভারী মেকআপ তোলা অসম্ভব। কথা বলতে বলতেই পারমিতার খুবই কাশি শুরু হয়ে যায়। অভিক সাথে সাথেই দৌড়ে যায় ইনহেলার আনতে। এদিকে রজত মামা গ্রিন টি নিয়ে আসলে পারমিতা চায়ে চুমুক দেয়, তারপরে ইনহেলারটা নিয়ে হঠাৎ করেই উল্টে পড়ে যায় চেয়ার থেকে এবং নাক মুখ থেকে ব্লিডিং শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যেই পারমিতা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সকাল হতে হতেই ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা চলে আসে এবং নিজেদের কাজ শুরু করে। এদিকে একেনবাবু অভিকের সাথে কথা বলে জানতে পারে অভিক বরাবরই পারমিতাকে পছন্দ করত, তবে বাবার ব্যবসার সূত্রে লন্ডনে চলে যেতে হয়েছিল অভিককে। তবে সেখানেই সে জানতে পারে পারমিতার বাবা মা এবং বোন সোমলতা মারা গেছে অ্যাক্সিডেন্টে। তারপর থেকে নিয়মিত যোগাযোগ হতো পারমিতার সাথে এবং তারপরেই তারা ভালোবেসে বিয়ে করে। এরপর তাদের বেডরুমটা একটু দেখতে চায় একেনবাবু এবং সেখানে গিয়েই প্রথমে যায় ওয়াশরুমে এবং গিয়ে দেখে যে ওখানে গরম জলের বাটিটা তখনও ছিল এবং ইমাজিন করতে থাকে পারমিতা কিভাবে মেকআপ তুলছিল। গরম জলটা ইউজ করেছিল পারমিতা। একেনবাবু লক্ষ্য করেন সারা রাত কেটে গেলেও এ ঘরের এক্সস্ট ফ্যান চলছে এবং জানলাও পুরোটা খোলা। তিনি অভিকের কাছে জানতে চান এইটা কি কাল রাত থেকেই চলছে। অভিক জানায় হ্যাঁ কাল রাত থেকেই চলছে, বন্ধ করতে ভুলে গেছে। এই বলে সুইচ অফ করে বাইরে বেরিয়ে আসে। ড্রয়ার থেকে একেনবাবু খুঁজে পায় একটা কার্বন মাস্কের প্যাকেট এবং দেখে তার মধ্যে একটা কার্বন মাস্ক মিসিং রয়েছে। অভিক জানায় যে এই কার্বন মাস্কের প্যাকেটটা পারমিতাকে এনে দিয়েছিল রজত মামা, কারণ পারমিতার ধুলোবালিতে প্রবলেম হয় এবং শোয়ের আগে একটা মাস্ক পারমিতা ইউজ করেছিল, তাই একটা কম। এরপর একেনবাবু পারমিতার একটা ব্লাড টেস্টের রিপোর্ট দেখতে পায় এবং অভিক জানায় যে তাদের কোনো ইস্যু নেই, তাই তারা চেষ্টা করছিল, তাই পারমিতার অনেক ব্লাড টেস্ট করা হচ্ছিল। এরপরে একেনবাবু যায় কথা বলতে রজত মামার সাথে এবং দেখে রজত মামার শরীরটা খুবই খারাপ, তাই অভিককে তার ব্লাড প্রেশারের ওষুধটা নিয়ে আসতে বলে। পাশের ঘর থেকে অভিক ব্লাড প্রেশারের ওষুধটা দিয়ে কাজ আছে বলে বাইরে চলে যায়। অন্যদিকে একেনবাবু রজত মামার সাথে কথা বলে জানতে পারে যে কার্বন মাস্কটা রজত মামা তাকে এনে দেয়নি এবং এই ব্যাপারে তিনি কিছুই জানেন না।
এরপর টিনা দেখা করতে আসে একেনবাবুর সাথে এবং জানায় এক ব্যক্তি এসেছিল দেখা করতে গুরুজির সাথে 2 দিন আগে এবং তিনি বলছিলেন পারমিতা যেটা করেছে তার সাক্ষী একমাত্র তিনি। তবে গুরুজি বলছিলেন এসব পাস্ট। তখন ওই ব্যক্তি বলে যে পাস্ট বলে আপনি এটা এড়িয়ে যাবেন, এবং ওই ব্যক্তি পরে অনুরাধাকে ফোন করে সবটা জানায় এবং অনুরাধা এসে গুরুজিকে চার্জ করে। তবে তৃণা ওই ব্যক্তির মুখ দেখতে পারেনি, তবে সে লক্ষ্য করেছিল ওই ব্যক্তির হাতে তালুতে একটা পোড়া দাগ ছিল, যেটা দেখে একেনবাবুর মনে পড়ে যায় রজতবাবুর হাতের পোড়া দাগের কথা। এরপর একেনবাবু গুরুজি যেখানে মারা যায় সেখানে রজতবাবুর ফোন লোকেশন আছে কিনা ট্রেস করতে বলে এসপি নয়নকে। হোটেলে যখন সবাই মিলে খেতে বসেছে তখন এসপি নয়নের ফোন আসে এবং তিনি জানান যে গুরুজি যেখানে মারা গেছেন সেখানে রজত মামার ফোন লোকেশন পাওয়া যায়নি। তবে রজত মামার ফোন থেকে বারংবার আগের উইকে ফোন গেছে বেলুন কোম্পানিতে এবং পারমিতার লাংসে এমডিআই পাওয়া গেছে, সুতরাং গ্রিন টিতে কোনো এমডিআই ছিল না। একথা শুনে প্রমথবাবু বলে ওঠে যে বেলুন তৈরিতে এমডিআই কাজে লাগে, আর এমডিআই এমন একটা বিষ যেটা মানব শরীরে ঢুকলে আস্তে আস্তে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় এবং সেটার মাত্রা বাড়িয়ে দিলে তাকে সাথে সাথেই মেরে ফেলার মতো শক্তি রাখে। সেদিন রাতেই একেনবাবু সমুদ্রের পাড়ে হাঁটতে গেলে খুঁজে পান একটি বাচ্চাকে, যে মুখে ওই কার্বন মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছিল। বাচ্চাটিকে ডেকে জানতে চান এই মাস্কটি বাচ্চাটি কোথা থেকে পেয়েছে। বাচ্চাটি জানায় এখানে একজন ফেলে দিয়ে গেছে, সেটা সে নিয়েছে। এরপর একেনবাবু সন্দেহ করেন এটা হয়তো রজত মামার কাজ, তাই পুলিশ অফিসারকে বলে দেন রজতবাবুকে অ্যারেস্ট করার কথা। তবে রজতবাবুকে অ্যারেস্ট করতে গেলে তারা দেখে রজতবাবু আগেই মারা গেছে। একেনবাবু ওখানে পৌঁছান, তবে আর করার তখন কিছুই নেই। এরপর একেনবাবু সমুদ্র পার দিয়ে হোটেলে ফিরছিলেন, তখনই আচমকায় 2 জন ব্যক্তি এসে তার মাথায় আঘাত করে এবং খোকা মামা তাকে খুঁজে পায় অজ্ঞান অবস্থায়। এরপর একেনবাবুকে ভর্তি করানো হয় পুরী জেনারেল হসপিটালে, যেখানে একেনবাবু অনেকটাই সুস্থ হয়ে ওঠেন। তারপর ওখানকার এক বৃদ্ধা নার্সের সাথে কথা বলে তিনি জানতে চান যে সাক্ষী গোপালের কাছে 2009 সাল নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে বাবা মা এবং 2 মেয়ে ছিল। তার মধ্যে একটি মেয়ে বেঁচে গেছিল এবং আরেকটি মেয়ে মারা গেছিল। একথা শুনে ওই মহিলা বলে ওঠে হ্যাঁ, ওই 2টো মেয়ে যমজ ছিল, যেটা শুনে খুবই অবাক হয় একেনবাবু। এরপর তিনি পৌঁছে যান ওই হসপিটালের রেকর্ড রুমে, যেখানে আগের থেকেই ছিল ডিটেকটিভ গোড়া। তার সাথে একেনবাবুর দেখা হয়ে যায়, সেও কোনো একটা কেসের সূত্রে এখানে এসেছে। একেনবাবু পুরনো রেকর্ড চেক করে ফেলে। এরপর সিন কাট হয় এবং একেনবাবু অনেকটা সুস্থ হয়ে গেলে তাকে ছুটি দেওয়া হয়। একেনবাবু হসপিটালে বসে এসপি নয়নকে বলে যে পুরীর কাছাকাছি বড় ওষুধের দোকানগুলোতে খোঁজ নিতে, যে এর মধ্যে কার্বন মাস্ক কে নিয়েছিল, আর যদি সিসিটিভি ফুটেজ পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। এরপরে আমরা দেখব সবাই মিলে এসেছে একটা ডান্স পারফরমেন্স দেখতে। তবে হঠাৎ করেই একেনবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই একেনবাবুকে খুঁজে পায় গ্রিন রুমে, যেখানে একেনবাবু নিজের মুখে ওই রকম ভারী মেকআপ লাগিয়ে সবার সামনে নাচ দেখাতে শুরু করে। হঠাৎ করেই মাথা ঘুরে একেনবাবু পড়েও যায়। একেনবাবু কোনো কাজে যে এমনি এমনি করে না সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারবো। এরপর একেনবাবু এসপি নয়নের কাছে জানতে পারে কে কার্বন মাস্ক কিনতে গেছিল তার একটা সিসিটিভি ফুটেজ তারা পেয়েছে এবং সেটা রজত মামা নয়। এরপরে হাসতে হাসতে একেনবাবু এসপি নয়নকে বলে যে কাল সকালের মধ্যেই সকলকে সিবিজে আসতে বলুন। পরের দিন সকালে যথারীতি সকলকে ডাকা হয় সিবিজে। একেনবাবু প্রথমেই পারমিতার কথা দিয়ে শুরু করেন এবং বলেন পারমিতা কে। পারমিতা বিয়ের আগে ছিল পারমিতা সেন এবং বিয়ের পরে হয়েছে পারমিতা চ্যাটার্জি। পারমিতা ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল, তবে পারমিতার যমজ বোন সোমলতা তার মতো পড়াশোনায় কখনোই ভালো ছিল না এবং দুজনের মধ্যে ছিল বিস্তর ফারাক। পারমিতা পড়াশোনার সাথে সাথেই নাচেও ছিল খুবই পারদর্শী, তবে সোমলতা শত চেষ্টা করেও পারমিতার মতো হতে পারত না।
স্কুল, পরিবার, এমনকি নৃত্যগুরু সকলেই পারমিতার প্রশংসায় পঞ্চমুখ ছিল, যেটা একেবারেই সহ্য করতে পারত না সোমলতা। এবং সোমলতা খুবই হিংসাপরায়ণ হয়ে উঠেছিল পারমিতার প্রতি। এদিকে তাদের মা বাবাও সোমলতার এই মানসিক পরিস্থিতি কখনোই বোঝার চেষ্টা করতো না। সোমলতা ভালোবাসতো অভিককে। এদিকে সকলের মতো অভিকও পারমিতাকেই ভালোবাসতো। অভিক অবাক হয়ে বলে, হ্যাঁ, একথা সবই ঠিক, তবে আপনি কি করে জানলেন? একেনবাবু বলে, সিবলিং রাইভেলরি সম্বন্ধে আমরা সকলেই একটু আধটু জানি এবং পুরোটাই আমার অনুমান। সোমলতা সবসময় পারমিতাকে বিপদে ফেলতে চাইতো, তবে এরই মধ্যে হয়ে যায় সেই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট এবং তাদের মা বাবা মারা যায়। তবে বেঁচে ছিল দুই বোন, সোমলতা আর পারমিতা। তবে সোমলতা হঠাৎ করেই একদিন ঘুম ভাঙে এবং সে দেখে পারমিতা মুখে মাস্ক পরা রয়েছে। সোমলতার রাগের চোটে পারমিতার মাস্ক খুলে দেয় এবং ঘটনাস্থলে ছটপট করতে করতে পারমিতা মারা যায়। এবং তাদের মামা রজতবাবু তাদের দেখাশোনা করছিল এবং ঘটনাস্থলে তখনই রজতবাবু চলে আসে এবং সমস্তটাই দেখে ফেলে। তবে তিনি কাউকেই কিছু না জানিয়ে সোমলতাকে শুয়ে পড়তে বলেন এবং তাদের দুজনের কাগজটা চেঞ্জ করে দেন এবং পারমিতার মাস্কটা আবার লাগিয়ে দিয়ে হসপিটালের নার্সদের ডেকে বলে সোমলতা মারা গেছে। এইভাবে সোমলতাকে চাপে রেখে তার জামাইবাবুর ব্যবসাটা হস্তগত করেন। অভিক জানতো সকলেই মারা গেছে এবং পারমিতাই বেঁচে আছে, তাই পারমিতার সাথে রেগুলার যোগাযোগ করে। তারপরে দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের পর ব্যবসা এবং পারমিতার সমস্ত দায়িত্ব হস্তগত করে অভিক এবং রজত মামাকে সবকিছু থেকে সরিয়ে দেওয়া হলে রজত মামা খুবই রেগে যায় এবং পারমিতার কাছের দুজন মানুষ অর্থাৎ গুরুজি আর তার বন্ধু অনুরাধার কাছে সবটা জানিয়ে দেয়। তবে অনুরাধা পারমিতারই বন্ধু ছিল, তাই সে সোমলতার এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেনি এবং সোমলতা যে তার নিজের বোনকে এইভাবে মেরে ফেলেছে সেটা সে কখনোই মেনে নিতে পারেনি এবং তাকে কনফেস করতে বলে। তখনই শোয়ের আগে একদিন সোমলতা তার সাথে দেখা করে এবং সে জানতো অনুরাধা লিপ বাম ইউজ করে, তাই লিপ বামের মধ্যেই এমডিআই মিশিয়ে দিয়েছিল। এই এমডিআই তাকে জোগাড় করে দিয়েছিল রজত মামা, যার জন্য বেশ কিছু টাকাও হাতিয়েছিল ভাগ্নে পারমিতার কাছ থেকে। এদিকে অনুরাধা মারা যাওয়ার পর গুরুজি সবটা ধরে ফেলেছিল এবং পারমিতা অর্থাৎ সোমলতাকে ফোন করে তিনি অনেক ধমক দিয়েছিল এবং বলেছিল তিনি পুলিশে যাবেন। তখনই একদিন দেখা করে সোমলতা গুরুজিকে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং গুরুজি মারা যায়। এরপরে একেনবাবু আসে সোমলতার মৃত্যুর কথায়। সোমলতার মেকআপে কেউ একজন মিশিয়ে দিয়েছিল সেই এমডিআই এবং যেটা মেখে নিঃশ্বাসের মধ্যে মিশে গেছিল সোমলতার এবং তাই পারফরমেন্সের সময় সে কাশছিল। এরপর সোমলতা বাড়িতে পৌঁছে যখন মেকআপ তুলতে যায় তার গরম জলের বাটির মধ্যেও এমডিআই মেশানো ছিল, তাতে নিঃশ্বাসে অনেকটা এমডিআই তার শরীরে মিশে যায়। একেনবাবু সেদিন ওই ভারী মেকআপ করে বোঝার চেষ্টা করছিল ওই মেকআপ তুলতে কতটা সময় লাগতে পারে যাতে বিষ শরীরে অ্যাবজর্ব হয়ে যায়। এরপর আসা যাক রজত মামার মৃত্যুর ব্যাপারে। রজত মামার ঘরে সেদিন মসকিউটো অয়েল জ্বলছিল এবং ওই অয়েলের মধ্যেই মেশানো ছিল এমডিআই, যেটা নিঃশ্বাসের সাথে গ্রহণ করেই সাথে সাথেই মারা গেছিল রজত মামা। একেনবাবু বলেন এই সব কিছুই করেছেন এক ব্যক্তি, যাকে সেদিন সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে ওই কার্বন মাস্ক কিনতে, আর সেই ব্যক্তি হলো অভিক, যে সেদিন কার্বন মাস্ক কিনেছে। সিসিটিভি ক্যামেরায় যেটা স্পষ্ট, অভিক এই মাস্ক পরেই মেকআপের বাটিতে এমডিআই মিশিয়েছে এবং সেদিন যখন রজত মামার ঘরে ঢুকেছিল ওষুধ আনতে তখন ওই মাস্ক আবার সে পরে এবং ওই অয়েলের মধ্যেই মিশিয়ে দেয় এমডিআই এবং তারপরেই বেরিয়ে গিয়ে ওই মাস্কটা সমুদ্রের পাড়ে ফেলে দিয়ে আসে। এই কথা একেনবাবুর মাথায় আসতো না। এটা এসেছে সেদিন বাথরুমে গিয়ে ওই এক্সস্ট ফ্যান আর জানলাটা খোলা দেখে, কারণ সেদিন গরম জলে এমডিআই মিশিয়ে দিয়েছিল অভিক এবং ওই গরম জলের ভ্যাপারের সঙ্গে মিশে এমডিআই যে বিষক্রিয়া সারা বাথরুমে ছড়িয়ে গেছিল সেটা ভালোই বুঝতে পেরেছিল অভিক, তাই জানলা খুলে দিয়ে সেই গ্যাসটা যাতে বেরিয়ে যায় সেটা নিশ্চিত করতে চেয়েছিল। অভিক এবার রেগে উঠে বলে সে কেন মারবে তার স্ত্রীকে। তখনই
একেনবাবু বলে আপনি ভালোবাসতেন পারমিতাকে, কিন্তু সোমলতা আপনাকে বিট্রে করে পারমিতা সেজে আপনার সাথে বিয়ে করেছে এবং কাছের মানুষের মৃত্যু আপনি সেটা মেনে নিতে পারেননি। আপনি ওর স্বভাবে বুঝতে পারছিলেন ও পারমিতা নয়, কিন্তু সেটা কখনোই নিশ্চিত হতে পারেননি। তবে আপনাদের কোনো ইস্যু না থাকায় আপনারা ব্লাড টেস্ট করাচ্ছিলেন এবং সেই রিপোর্টটাই সেদিন আপনার হাতে চলে আসে, যার ফলে আপনি দেখলেন যে এর কোনো থাইরয়েড নেই, অর্থাৎ সোমলতার। কিন্তু আপনি জানতেন যে পারমিতার হাই থাইরয়েড ছিল, যেটা আপনাকে নিশ্চিত করে যে সোমলতা পারমিতা নয়। এবং তারপরেই আপনি প্ল্যান কষে ফেলেন। আর এই সবটাই জানতে পেরেছিল একেনবাবু যখন সে হসপিটালে ভর্তি ছিল এবং রেকর্ড রুমে গিয়ে চেক করছিল পুরনো রেকর্ড। তখন সে দেখতে পারে পারমিতার হাই থাইরয়েড, তাই 2 2 4 করতে তার আর দেরি হয়নি। সোমলতার মৃত্যুর পর তাদের ঘরে গিয়ে সেদিন তাদের রিপোর্টটা দেখেছিল একেনবাবু। এদিকে এরই মধ্যে একদিন বেলুন ফ্যাক্টরিতে অভিকের ফোন লোকেশনও ট্রেস করা গেছে, অর্থাৎ অভিকও ওইখান থেকেই এমডিআই নিয়েছিল। অভিককে অ্যারেস্ট করা হয় এবং আজকের কাহিনী এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দিও, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো। মনে রাখবে তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহ যোগায়।